কারণ আমরা সাধারণত যখন প্যারেন্টিংয়ের জন্য স্কোপ খুঁজি তখন আমরা সেটা কী করি? আমরা সকাল থেকে সমস্ত কাজ করে অনেক শ্রান্ত হয়ে আমার ব্যাটারি যখন মোটামুটি মাত্র 15% তখন আমি প্যারেন্টিংয়ে ইনভেস্ট করতে চাই। আমি আমার বাচ্চাটাকে নিয়ে বসি, কিছুক্ষণের মধ্যে এই 15% চার্জ আমার শেষ হয়ে যায়। তারপর আমি বাচ্চাটাকে বকাঝকা করি, মারধর করি, তার সাথে খারাপ আচরণ করি। কিন্তু আপনি যদি একটু টেকনিকটাকে চেঞ্জ করে আমাদের ব্রেনের সবচেয়ে ভালো ফাংশনিং জায়গা কোয়ালিটি টাইম দেওয়া যেতে পারে ঘুম থেকে ওঠার পর। আমি যদি সেই সময়টাতে একটা বাচ্চার সবচেয়ে ভালো সময় কাটে যখন সে ঘুম থেকে ওঠে। আমার মনে হয় না আমরা লাস্ট অনেক দিন ধরে আমার বাচ্চাটাকে একটা গুড মর্নিং কিস দিয়ে ঘুম থেকে উঠিয়েছি, একটা ভালো হাত করেছি। আপনার একটা মেয়ের বডি, একটা মেয়ের ব্রেন কিন্তু অক্সিটোসিন থাকে, যে একটা ছেলের একটা মেয়ের যে অক্সিটোসিন হরমোন থাকে সেটা কিন্তু একটা ছেলের হয় না। সাধারণত আমাদের প্যারেন্টিংয়ের রোল নিয়ে একটা কোশ্চেন থাকে যে এটা আমি কেন করবো, সেটা কেন আমার স্পাউস করবে না। আমরা সেই প্রশ্নটার উত্তরে ডেফিনেটলি কিছুক্ষণ পরে আসছি। দেখেন 15% চার্জ নিয়ে আপনি বাচ্চাদের সাথে ভালো ফাংশন করতে পারবেন না, কোয়ালিটি টাইম দিতে পারবেন না। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি যখন ঘুম থেকে উঠছেন তখনই বাচ্চার পেছনে 10টা মিনিট ইনভেস্ট করেন। সেখানে বাচ্চা সেই মেমোরিটাও সারাদিন মনে রাখে। এবং আপনি এই সময়গুলোকে, যেমন দুপুরে একটা ন্যাপ নেওয়ার পর আমরা সবসময় একটা কাজ করি, সেটা হচ্ছে খুব ঘুমের পর আমরা পরীক্ষা দিতে যাই না, বলে পরীক্ষার আগের দিন ভালো করে অবাক। কিন্তু প্যারেন্টিং কিন্তু ইকুয়ালি স্ট্রেসফুল একটা বিষয়, এবং আপনি যদি না ঘুমান প্রপারলি তাহলে কিন্তু আপনি প্যারেন্টিংয়ে ভালো ইনভেস্ট করতে পারবেন না। এবং নিজের আনহেল্পফুল ট্রেটসগুলোকে ওভারকাম করা। আমরা অনেক সময় প্র্যাকটিসে দেখেছি বাচ্চার সমস্যা আসলে বাচ্চার সমস্যা না, বাচ্চাটা রাগটা আসলে কোথা থেকে শিখবো। আমি একটা বাচ্চার সাথে বসেছি, সেই বাচ্চাটা বলে ম্যাডাম আমি একটা মিষ্টি পর্যন্ত নিতে পারি না, কারণ আমার মা মনে করে আমি মিষ্টিটা খেলে মোটা হয়ে যাবো। সুতরাং এক্ষেত্রে মায়ের পারফেকশনিজম খুব ইম্পর্টেন্ট, যে আমি যেটুকু ভাত দিয়েছি তোমাকে ওইটুকু ভাত খেতে হবে। আমি ঠিক যেভাবে যতটুকু পড়াশোনায় তোমাকে চাই, তোমাকে 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 5-এর মধ্যে, এটা আমার একটা ডিমান্ড সেট করা আছে, তোমাকে ঠিক ততটুকু রেজাল্ট করতে হবে। এটা কিন্তু বাচ্চার প্রবলেম না, এটা আমার পারফেকশনিজম মা হিসেবে। সুতরাং আমি যদি এই পারফেকশনিজম রিজিডিটি থেকে বের হতে না পারি তাহলে বাচ্চার সাথে আমার কানেকশন হবে না, দূরত্ব বাড়তে থাকে। আমার নিজের মতো অতীতের ট্রমা আছে, আমার নিজের মতো প্যারেন্টিং রিলেটেড কিছু ভিউজ আছে, যেটাকে আমি আমার প্যারেন্টিংয়ের ডিফেন্স হিসেবে কাজে লাগাচ্ছি। সুতরাং এই ডিপেন্ডেন্সগুলোকে একনলেজ করা এবং ওভারকাম করা খুব ইম্পর্টেন্ট। এবং চট্টগ্রামে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে আপনার বাসায় সব কিছু ইয়েস, আপনার বাসায় একটা ঘন ঘন খুব ভালো দাওয়াত পায়, আপনি সব জায়গায় ঘন ঘন দাওয়াতে যাচ্ছেন, আপনি সব কিছুকে হ্যাঁ বলেন, শুধু একটা জায়গায় না বলেন, সেটা হচ্ছে আপনার বাচ্চার ইমোশন। অসংখ্য মানুষ, অসংখ্য গেস্টের পেয়ে যে একটা মন এক কোনায় করে থাকে, সেটাই আপনার শিশু। আপনি অন্যদেরকে কখনো নো বলতে পারেন না, এবং নো শুনতেও পারেন না বাচ্চার কাছে। বাচ্চা যখন কোনো কিছু বলে যে আমি এটা করবো না ওই জিনিসটা করবো, বা আমি এটা খাবো না ওই জিনিসটা খাবো, তখন কিন্তু আমাদের এই পার্ট হয়, এবং ওই জিনিসটা থেকেই কিন্তু বাচ্চার বিহেভিয়ারাল ডিস্টার্বেন্স বাড়বে। এটা খুব গুরুত্বপূর্ণ আনঅ্যাড্রেসড বিষয়। সেটা হচ্ছে পড়াশোনা নাকি বাচ্চা। আমি বাচ্চাকে লালন পালন করছি, আমি হয়তো পড়াশোনাও লাগাচ্ছি, অথবা শুধু বাচ্চা লালন পালন করছি, পড়াশোনা নিয়ে আমার হতাশা, অথবা পড়াশোনায় করে যাচ্ছি আমার বাচ্চা নিয়ে সেই হতাশা। দেখেন, আপনি 10 থেকে 12 বছর পড়াশোনা করে একটা আইডেন্টিটি পেয়েছেন, সেটা হচ্ছে এসএসসি। আরও 2 বছর পড়াশোনা করে আপনি আরেকটা আইডেন্টিটি পেয়েছেন এইচএসসি। প্রায় 25-30 বছর লম্বা সময় পড়াশোনা করে আপনারা অনার্স, মাস্টার্স কিংবা ডক্টর, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল আপনারা একটা এন্টিটি পেয়েছেন। মাদারহুডের এন্টিটিকে 2 বছরে একটা ব্রেক দেওয়া যায় না? জীবনে শুধু গতি 10 গতিই কেন, কোনো বিরোধী থাকতে পারে না? সো ক্যারিয়ার ফ্রাস্ট্রেশনকে আপনি যদি ম্যানেজ করতে না পারেন, আপনি হয় দুদিকেই প্রেজেন্ট থাকবেন বা দুদিকেই অ্যাবসেন্ট থাকবেন। আলটিমেটলি দুদিকেই আপনার কোয়ালিটি হ্যাম্পার হবে। হার্ভার্ডের একটা বিখ্যাত স্টাডি আছে, 75 বছর
বছর ধরে এই স্টাডিটা করা হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। একটা বাচ্চার জন্য কোন জিনিসটা গুরুত্বপূর্ণ? আমাদের কোনো আইডিয়া আছে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ? ভালো বাসা, ভালো স্কুল, বাচ্চার ভালো আইকিউ, বাচ্চা ভালো পড়াশোনা করতে হবে, এর কোনো তাই না। 75 বছরের সে স্টাডি করে বাচ্চার ভালো বিকাশের জন্য লাগবে আপনার আর আপনার স্পাউসের একটা সুস্থ সম্পর্ক। আপনার এবং আপনার বাচ্চার সুস্থ সম্পর্ক যদি না হয় তাহলে আপনার বাচ্চার প্রপার বিকাশ হবে না। সুতরাং প্যারেন্টিংয়ের সেকেন্ড স্টেপটাই কিন্তু রিলেশনশিপ মেইনটেনেন্স। আপনি হয়তো সবসময় কন্টিনিউয়াসলি বলছেন যে আমি হয়তো চিন্তা করছি যে ওর রাতে 11টায় ঘুমাবে কারণ আমি দেরি করে আসি। আমার ওয়াইফ হয়তো বলছি যে না ও রাত 10টায় ঘুমাতে হবে, অথবা বাচ্চাটা চাচ্ছে সে সন্ধ্যার সময় খেলতে যাবে, বাবা বলছে ঠিক আছে তুমি খেলতে যাও, কিন্তু মা চাচ্ছে না, আমার বাসার রুলস হচ্ছে সন্ধ্যার সময় বাচ্চা বাইরে বের হতে পারবে না। আপনি যখন এই ইনকনসিস্টেন্ট আচরণ করেন বাচ্চা সেটা বুঝতে পারে। বাচ্চা বুঝতে পারে যে আমার কখন কোন দিকে যেতে হবে, এবং ঠিক আগামী 2-3 বছর পর বাচ্চা আসলে কাকে শুনবে? আপনাকে না, আপনার স্পাউসকে। কাকে শুনবে? কাউকে না। সায়েন্স কি বলে? কাউকেই শুনবে না। সো এই বাচ্চাটার তখন আপনি আর প্যারেন্টিংটাকে প্রপারলি কারোর হাতে রাখার কোনো সুযোগ থাকবে না। সো বাচ্চাটাকে আসলে আপনাদেরকে একটা রেল লাইনের মতন করে দেখতে হবে দূর থেকে, যে আমার বাচ্চার আমরা দুজন আলাদা, আমাদের দুজনের মত বিরোধ আছে, কিন্তু বাচ্চা দূর থেকে দেখে কোথায় যেন এটা মিলে গেছে। আপনারা দুজন মিলে আগে একটা বদ্ধ রূপের মধ্যে সিদ্ধান্ত নেন আপনি বাচ্চার জন্য এই ক্ষেত্রে আপনি কি চকলেট দিবেন কি দিবেন না, সন্ধ্যায় বাসায় থেকে বের হবে কি হবে না, সে স্কুলটা কোথায় পড়বে, সে খেলতে যাবে কি যাবে না, এই সিদ্ধান্তটা যখন আপনি দিবেন তখন বাচ্চারা বুঝতে পারবে এখানে আসলে আমার মন মর্জি চলবে না, এটা একটা ইনস্টিটিউশন যেখানে একটা রুলস আছে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখেন আপনি এবং আপনার স্পাউস আপনারা জানেন, হয়তো বুঝতে পেরেছেন, মেনে নিয়েছেন এই ঝগড়াটা কখনো শেষ হবে না, আমাদের দ্বন্দ্বটা কখনো শেষ হবে না, আমরা কখনোই একটা পয়েন্টে মিলতে পারবো না। কিন্তু আপনি তো সেটা মেনে নিয়েই একই বাসায় আছেন, আপনার সন্তানটাও একই বাসায় আছে। সো যে বাসাটা আপনারা প্রতিনিয়ত নোংরা করছেন, ময়লা ফেলছেন, সেই বাসাটার আলটিমেটলি থাকছেন তো আপনারাই, আমার সন্তানই। সুতরাং আপনি যদি মেনে নেন যে আমরা কিছু মতবিরোধ নিয়েও সামনে এগিয়ে যাবো, সোরের লাইনের মতো করে যেতে আগাই, বাচ্চাদের দূর থেকে দেখে কোনো একটা পয়েন্টের সাথে মেলে। আমাদের ফ্যামিলিতে কিছু ডিসফাংশন হয়, আমাদের কিছু প্যারেন্টিং প্র্যাকটিসেস আছে যেটাকে আমরা বলি অথরিটেটিভ প্যারেন্টিং, অথরিটারিয়ান প্যারেন্টিং। অথরিটারিয়ান প্যারেন্টিং মানে হচ্ছে যে প্যারেন্টিংয়ে শুধু আমি যা করবো তাই হবে। এক ধরনের প্যারেন্টিং আছে যেটা হাইলি পানিশিং। প্রথমে আপনি ফাইন্ড আউট করেন আপনি আসলে কোন স্টেপে আছেন, আপনি এই সিঁড়িটার কোন স্টেপে বর্তমানে অবস্থান করছেন। ইজ ইট হাইলি পানিশিং, শুধু পানিশ করছি, অথবা এটা নেগলেক্টেড, অথবা এটা শুধু অ্যাফেকশনিং। প্রথমে আপনি এখানে নিজে অবস্থানটা বুঝেন, তারপর হয় এটা থেকে উপরে বা নিচের দিকে যাওয়ার চেষ্টা করেন, এবং এটাকে একটা ব্যালেন্স মানে অথরিটেটিভ জায়গায় আনার ট্রাই করেন। একটা বাচ্চা যখন 13 থেকে 16 বছরে আসে তখন বাচ্চাদের রোল কনফিউশন হয়। আমরা এই রোল কনফিউশন থেকে কিন্তু বাচ্চাটা আলটিমেটলি আইডেন্টিটি ক্রাইসিসে যায়, তাই না? আমাদের প্রত্যেকটা মানুষের, আপনারা এখানে যারাই আছেন তারা যেই রিলিজিয়নেই থাকেন, আপনারা সবসময় চেষ্টা করেন বা চিন্তা করেন যে আমার বাচ্চাদের মধ্যে আমি রিলিজিয়নটাকে ঢোকাবো, আমি ঢোকাতে চাই, আমি ইনপুট করতে চাই, আমি চাই সে সত্য কথা বলতে, আমি চাই সে মিথ্যা কথা না বলবো। তাহলে কোন আইডিয়াল এইজ যেটা থেকে আপনি শুরু করতে পারবেন? এই আইডিয়াল কোন বয়স থেকে আপনি আসলে শুরু করতে পারবেন বা কিভাবে শুরু করবেন? 5 বছর কারেক্ট অ্যান্সার। আমাদের সুপার ইগো ডেভেলপ করে 5 বছর বয়স থেকে। সো আপনি কিন্তু এর আগে আমরা ধরি ইগো প্রিন্সিপাল, মানে আমি তার একদম 2 বছর বয়সে একটা বাচ্চা মানে আমার এখন একটু ইচ্ছে করছে আমি খাবো, আমার খেলা নিয়ে একটা ইচ্ছে করছে আমি খেলবো। কিন্তু আপনি যখন 5 বছর বা 4 বছরে আপনার বাচ্চাটা পড়েছে তখন আপনাকে মাথায় রাখতে হবে আমার কিছু ইনপুটস দেওয়ার আছে, এখন আমার আস্তে আস্তে সুপার ইগো ডেভেলপ করবে। তাহলে এই ইনপুটসটা আপনি আসলে কীভাবে দেবেন? 4 থেকে 14 বছর
বছরে এই ইম্পুলসটা দেওয়ার জন্য সে আপনাকে দেখে দেখে শিখবে। আর যদি আপনাকে দেখে দেখে না শিখে তাহলে ইনডাইরেক্টলি আপনাকে শেখাতে হবে থ্রু স্টোরিজ। সেই স্টোরিটা তখন বলবো, এটার স্পেসিফিক টাইম আছে। একটা বাচ্চা যখন রাতের বেলা ধীরে ধীরে ঘুমাতে যায় তখন কিন্তু ধীরে ধীরে সে প্রি কনশিয়াস স্টেজের দিকে যাচ্ছে। সো এই সময়ে আপনি একটা ভালো গল্প জুড়ে দেন। আপনি যেভাবে প্যারেন্টিংটা, ওই যে লক্ষ্য, আপনার যদি মনে হয় যে সে ধর্মীয় মূল্যবোধ শিখবে, আপনার স্টোরিটা সেটার সাথে রিলেট করে দেন। আমরা চট করে কানেকশন না করে তখন স্টোরিটার মাধ্যমে আপনি বাচ্চাদের মধ্যে সেই ইনপুটসটা খুব ভালোভাবে দিতে পারবেন। আমি জানি আমার বাসায় এক ধরনের একটা এনভায়রনমেন্ট, আমি খুব রিলিজিয়াস সিটি মেনটেন করি, আমি এই ধরনের পেশেন্ট খুব পাই, বিশেষ করে চট্টগ্রামে বেশি পাই, যে আমি বাসায় খুব একটা ধর্মীয় অ্যাটমসফিয়ার মেনটেন করি, কিন্তু বাচ্চা যখন স্কুলে যায় তখন সে দেখে একটা ভিন্ন জায়গা। তাহলে আপনি যেই রকমভাবে বাচ্চাটার পারপাসটা ঠিক করেছিলেন সেরকম একটা স্কুলের এনভায়রনমেন্ট কেন বাচ্চাটা যখন ইউজ করলেন, বাচ্চাটাকে কেন এই আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ফেলে দিলেন? সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি আপনার বাচ্চার লালন পালনের পারপাসটা একদম রুট থেকে ঠিক করে ফেলেন। তাহলে তার স্কুলিং, তার বন্ধু বান্ধব, তার ইনফ্লুয়েন্স, প্রত্যেকটা জিনিসের লার্নিংটা এরকম হবে একদম সাইন্টিফিক্যালি যেভাবে আপনি চাচ্ছেন। ওর স্টোরিগুলো হবে সেটার সাথে মিলে, ওর স্কুলের এনভায়রনমেন্টটা হবে ঠিক সেরকম। আমি হঠাৎ করে 18 বছর বয়সে গিয়ে তার সুপার ইগোকে নতুন করে রিফর্ম করতে পারবেন না। তাকে 18 বছর, 17 বছর, ইভেন 15 বছর বয়সে গিয়েও অনেক ক্ষেত্রে নতুন করে তাকে শেখাতে পারবেন না, বাবা মিথ্যা বলা যাবে না। আপনাকে যদি সেটা স্টার্ট করতে হয়, দ্য রাইট এজ ইজ 5 years of age। সো আইডেন্টিটির ক্ষেত্রে আমরা অনেক সময় পোশাক আশাক নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়, যে আমরা বাচ্চাটাকে আমি যে এই ধরনের পোশাক করবো এবং আরেকজন চায় ও ডিফারেন্ট টাইপের পোশাক করবে, তখন আমাদের মধ্যে কিন্তু একটা ইগো ক্ল্যাশ আসে। সো এই সময় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আপনি আপনার ইগোকে গুরুত্ব না দিয়ে তার ইগোকেও পুরোপুরি ভ্যালিডেট না করে সেটাকে একটা মিডল গ্রাউন্ডে নিয়ে আসেন। আপনি হুট করে একদম গ্রুপ থেকে চারতলায় উঠতে পারবেন না, এটা সম্ভব না। একটা বাচ্চার জন্য প্যারেন্টিং এর রোলটা, কি রোলটা আসলে কে পালন করবে, কি রোলটা আসলে কে পালন করেছে না মেয়ে, মানে মেজর অ্যাটাচমেন্ট ফিগার কে হবে? সায়েন্টিফিক্যালি বোথ মাদার অ্যান্ড ফাদার শুড বি ইনভলভড ইন প্যারেন্টিং, বাট কি মেজর অ্যাটাচমেন্ট ফিগারটা কে হবে? কেউ বলবেন? মা। কি হবে, মাদার অর ফাদার? মাদার। কেন? দীর্ঘক্ষণ করে তাকে কেন ক্রসলি রিলেশন তো বাবাও থাকতে পারে, একটা বাবা কেন ক্রসলি অ্যাটাচ থাকতে পারে না? নর্মালি ডিফাইন। একটা বাবার মধ্যে আপনি চাইলেও তো অক্সিটোসিন হরমোন বাড়াইতে পারবেন না, একটাকে বাবা কিন্তু চাইলেও আপনি গর্ভধারণ করাইতে পারবেন না। সো একটা মায়ের সাথে একটা বাচ্চার 30 মিনিট কথা বলবি একজন বিখ্যাত চাইল্ড সাইকোলজিস্ট, যিনি বলছেন যে 30 মিনিটের মধ্যে বাচ্চার সাথে এই মনোট্রপে তৈরি হয়ে যাবে একজন মায়ের একটা চমৎকার অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টটাই আপনার আমার ব্যক্তিত্বকে ধারণ করছে। আমি কেন রেগে যাই, আমি কেন রেস্ট্রিক্টেড, আমি কেন ইন্ট্রোভার্ট, আমি কেন, আমার কেন কনফিডেন্স কম, আমার কেন কনফিডেন্স বেশি, এই জিনিসটা কিন্তু অনেক অংশে নির্ভর করে অ্যাটাচমেন্টের উপর। সো মায়ের সাথে বা বাবার সাথে এই অ্যাটাচমেন্ট যদি তার প্রপারলি না হয় তাহলে কিন্তু এটা অবশ্যই তার ফিউচার পার্সোনালিটিকে অনেকভাবে এফেক্ট করবে। সো এরপরে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার বাচ্চা এখানে শুয়ে গেল, এখানে তো দৌড়াদৌড়ি করবে, সেই বাচ্চাটা অথবা আমার একটা মিনিং বাচ্চা সেটা তো মিসবিহেভ করবে, আপনি প্যারেন্ট হিসেবে কি করবেন? আমরা কি করি সাধারণত? সো প্রথম জিনিস হচ্ছে 3P, at first pause, আপনি থেমে যান। তারপর P, prepare yourself first, আপনি নিজে প্রিপেয়ার করুন। বাচ্চা যখন অস্থির হয়ে যায় তখন আমরা তার সাথে দ্বিগুণ অস্থির হয়ে যাই। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমার একটা সেলফ প্রিপারেশন থাকুক। সেই সেলফ প্রিপারেশনটা কীভাবে হবে, আমি কীভাবে বাচ্চার সাথে প্রসিড করবো? 3P এর জন্য P হচ্ছে pause, then prepare and then proceed। আপনি প্রসিড তাহলে কীভাবে করবেন? আমার কেউ কোনো চিজ বা চাইল্ড ট্যান্ট্রাম দিয়ে ডিল করেছে, কোনো মা আছে
আমরা প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে যে কোনো কারেকশনের ক্ষেত্রে আমরা একটা নৈতিকতায় চলে যাই, তাই না? এটা কেন করবা, সত্যি কথা বলা উচিত, বলা উচিত না। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে ইমোশনের, একটা বাচ্চার বা প্লিজ বাচ্চার ইমোশনের পিকে আমি তাকে কোনো কারেক্ট করলে সেই বাচ্চাটা শুনবে না, টিনেজ বয়স পর্যন্ত সে শুনবে না। সো প্রথম ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যখন প্রসিড করবো এক নম্বর কাজটা হচ্ছে অ্যাপ্রুভ। সাপোজ একটা বাচ্চা চকলেট খাচ্ছে, আমাকে একটা চকলেট দিতে হবে, কিন্তু আমি চাচ্ছি বাচ্চাটা ভাত খাবে। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে চকলেট তুমি চাচ্ছ? হ্যাঁ, আমি এখনই খেতে যাচ্ছি। এখনই খেতে যাচ্ছ? হ্যাঁ বাবা, এখনই খেতে যাচ্ছি। আমি বুঝতে পারছি তোমার এখন চকলেটটা খেতে ইচ্ছে করছে। এখন এক নাম্বার। দুই নাম্বার, তুমি চকলেটটা তোমার হাতে রাখো, কিন্তু মা চকলেটটা তো আমরা এখন না খেয়ে তোমার হাতে থাকো, তোমার পাশে হাত দিয়ে তুমি চকলেটটা খাবে। সো আমরা যে পয়েন্টটা মিস করি সেটা হচ্ছে বাচ্চাটাকে সিকিউর করা। আমি যখন বাচ্চাটা যখন ওই চকলেটটা দেখছে, অনেকগুলো লাভ আছে। একটা হচ্ছে বাচ্চাটা খুব তাড়াতাড়ি খাতে শেষ করে দিতে। সো এক্ষেত্রে সবসময় পয়েন্টটা হচ্ছে এক নম্বর তাকে অ্যাপ্রুভ করতে হবে, দুই নম্বর সিকিউর, অ্যান্ড থার্ড এবং লিস্ট পয়েন্ট যেটা আমরা কখন প্যারেন্টিংয়ে করি না সেটা হচ্ছে নেগোশিয়েশন। মা তুমি যেতে পারবে শুধু সন্ধ্যার পরে না। আর যদি তুমি সন্ধ্যার পরে যেতে চাও তাহলে আমাকে নিয়ে যাও, তুমি বন্ধুদের সাথে খাও, আমাদের বসে থাকি, আমি একটা রেস্টুরেন্টের একটা চেয়ারে বসে খাবো। ওকে, সো আপনাকে বাচ্চাকে চয়েসেস দিতে হবে, দুটোর মধ্যে একটা। আপনি বকা দিচ্ছেন, বাচ্চা এড়িয়ে যাচ্ছে, আপনি আরো বকা দিচ্ছেন, আপনি বকা দিচ্ছেন, বাচ্চা এড়িয়ে যাচ্ছে, আপনি আরো বকা দিচ্ছেন, বাচ্চা আরো বেশি এড়িয়ে যাচ্ছে। এই গ্রুপটাকে আপনি নেগেটিভ রিইনফোর্সমেন্ট গ্রুপ। বাচ্চাটা বকা এড়িয়ে গেলে যখন ওর এনজাইটি কমে যায়, ও ধীরে ধীরে শিখে যায় যে আমি এড়িয়ে গেলে